যুদ্ধে তুরস্ক জড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যে কথা বলেছেন সেই কথা থেকে ধারণা করা হচ্ছে যে তিনি জড়িয়ে পড়তে পারেন, মানে তুরস্ক জড়িয়ে পড়তে পারে। তিনি বলেছিলেন যে যদি শান্তি আলোচনা ভেস্তে যায় বা ব্যর্থ হয় তাহলে তুরস্কের উচিত ইসরায়েলকে আক্রমণ করা বা ইসরায়েলকে শাস্তি দেওয়া। আসলে তার এই বক্তব্যের মধ্যে একটি মুরব্বিয়ানা লক্ষ্য করা গেছে। এখানে কিন্তু কোনো ধরনের প্রতিহিংসা নয়, কেননা তুরস্ক নেটুভুক্ত একটা দেশ শান্তি আলোচনার ক্ষেত্রে বা শান্তি আনয়নের লক্ষ্যে এরকম কথা বলতেই পারে। আর শান্তি আলোচনার পর বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো আবার পুরোদমে আক্রমণ করতে পারেন, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো আক্রমণ লক্ষ্য করা যায়নি। শান্তি আলোচনা এখনও সম্ভব বলে একটা ইঙ্গিত দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলছেন যে একটা আলোচনা ভেস্তে গেছে বা ব্যর্থ হয়েছে তার মানে এই নয় যে পুরোপুরি শান্তি আনয়ন অসম্ভব বা আলোচনা আর হবে না। আলোচনার রাস্তা খোলা রয়েছে, কিন্তু ইরান সব ধরনের রাস্তা বন্ধ করে দিয়েছে। ইরান জানে যে আমেরিকা এরকম করবে, অতীতের রেকর্ড রয়েছে আমেরিকার এরকম অনেক আলোচনা তারা ভেস্তে দিয়েছে এবং তারা কোনো শর্ত মানেনি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে শান্তি আলোচনার জন্য আমেরিকাকে কর্তৃত্বের অধিকার বা কর্তৃত্বের যে দাবিদার সেই অবস্থান থেকে সরিয়ে আসতে হবে, যে আমি সব কিছু, আমি সর্বেসর্বা, এ ধরনের হামবড়া ভাব, অহংকারী মনোভাব ত্যাগ করতে হবে আমেরিকাকে। তবে ইরান আগেই বুঝতে পেরেছিল যে শান্তি আলোচনা আসলেই এটা ভাওতা হতে পারে, কেননা যখন আলোচনা চলছে ঠিক তখনই আমেরিকার ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী পার করতে চেয়েছিল, অতিক্রম করতে চেয়েছিল, কিন্তু ইরানি যে নৌবাহিনী তারা ফোন করে আলোচনার মধ্যে জানিয়ে দিয়েছে যে মার্কিন রণতরী ডেস্ট্রয়ারকে এখান থেকে সরে যেতে বলুন, তা না হলে আমরা তাকে প্রতিরোধ করব, হামলা করব, এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছে আলোচনা চলাকালীন। আমেরিকার এই ডেস্ট্রয়ারটা দুবাইয়ের ফজিরা বন্দর থেকে রওনা হয়ে হরমুজ প্রণালী ক্রস করার চেষ্টা করতেই এ ধরনের ফোন গিয়েছিল আলোচনার মধ্যে, এবং তারা হুমকি দিয়ে বলেছিল 30 মিনিটের মধ্যে যদি ওটা ফিরে না যায় তাহলে আমরা হামলা করতে বাধ্য হব, আমরা বলপূর্বক সেটাকে বাধা দিতে বাধ্য হব। যাই হোক, তুরস্কের কথার থেকে মনে হচ্ছে যে আলোচনা আবার হতে পারে। আবার রাশিয়া বলছে যে এবার মধ্যস্থতায় তারা আসবে, কিন্তু আমেরিকা কতটুকু এই মধ্যস্থতা মানবে বা মেনে নিবে সেটা বলা মুশকিল। তবে তুরস্ক যেহেতু আছে মধ্যস্থতায় বা মধ্যস্থতার করার ইচ্ছা পোষণ করেছে, তাহলে আশা করা যায় যে একটা শান্তি বা যুদ্ধবিরতির বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পরই লেবানন কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলের উপর বৃষ্টির মতো মিসাইল বর্ষণ শুরু করেছে। এরপর ইসরায়েলের পাল্টা আক্রমণের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু ইরান থেকে যে বড় একটা খবর এসেছে যে ইরানের উপর আবারও হামলা হবে এবং সব কিছু গুড়িয়ে দেওয়া হবে। নাগরিক অবকাঠামো এখন পর্যন্ত বেশ কিছু নষ্ট হয়েছে, কিন্তু ইরানের সরকার বলেছে যে কত তুমি ধ্বংস করবে। এখন পর্যন্ত বলা হচ্ছে প্রায় 36,000 বিল্ডিং গুড়িয়ে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের হামলা, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা আবার গড়ে উঠছে, মজবুতি আকারে গড়ে উঠছে। এখন পর্যন্ত প্রায় 30% ধ্বংসাবশেষ থেকে আবার নতুন করে বিল্ডিং, ট্রেন লাইন ইত্যাদি তারা গড়ে তুলছে। কেননা এখন তাদের হাতে অর্থ উপায়ের একটা নতুন পন্থা এসেছে, প্রত্যেকটা জাহাজ থেকে তারা টোল আদায় করছে। দক্ষিণ কোরিয়ার হাতে ইরানের যে টাকা রয়েছে প্রায় $7 বিলিয়ন হবে, সেই টাকাটা কিন্তু দক্ষিণ কোরিয়া এখন দিচ্ছে না। তারা কিন্তু গড়িমসি করছিল, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর তারা বলছে যে আমরা দ্বিগুণ দামে আমরা তেল বা জাহাজ আমরা পার করতে প্রস্তুত রয়েছি এবং তোমাদের টাকা আমরা ফেরত দিয়ে দেব। এই মুহূর্তে অর্থ উপায়ের একটা মুখ্যম সময় এসেছে ইরানের সামনে। তাদের অর্থের কোনো অভাব নেই, এই যুদ্ধ তাদের জন্য বরং শাপে বর হয়েছে। আপনার কি মনে হয়? আপনি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।